সকালে আসবেন। এখন আমি ভেবেছি তিনি আসবেন, তিনি অমলেন্দু চক্রবর্তীর ছেলে, তিনি এসেছেন। আমি তো কানে শুনি না, আমি মিনিট ৫-৭ বলেছি, তারপর উনি যদি কিছু মনে না করেন, আমার বাবার নাম রতিন সেনগুপ্ত। মানে এই তো ব্যাপার হয়েছে। বাম আদর্শে বিশ্বাসী যে কোনো লেখক সম্পর্কে আমার একটি স্বাভাবিক দুর্বলতা থাকে। অমলেন্দু চক্রবর্তী সম্বন্ধে আমার আগ্রহ প্রথম দিকে যে সূত্রপাত, তাও বেশি সামান্য ভুল বোঝাপড়া থেকে। আমার ধারণা ছিল আমার পরিচিত অনিল চক্রবর্তী ওর দাদা, যিনি সম্পর্কে সঞ্জয় ভট্টাচার্যের যে ভাগিনী ছিলেন। পরে আমি জানতে পেলাম যে সঞ্জয় বাবুর সঙ্গে আমাদের অনিলেন্দু চক্রবর্তী কোনো আত্মীয়তা সম্পর্ক নেই, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ ওর যে সাহিত্য প্রতিভা, তার সম্পর্কে আমার শ্রদ্ধা বরাবরই অটুট থেকেছে। এবং যেটা আমাকে একটু বিস্মিতই করেছি, যে আমি নিজে যা না, আমি মোটেই বিনয়ী নই, এবং আমি আমার যে বক্তব্য তাতে অত্যন্ত স্পষ্টভাবে বলতে পছন্দ করি, এবং আমার যে রাজনৈতিক মতাদর্শ তা নিয়েও আমি কোনো সভা সমিতিতেই নির্বাক কিংবা স্বল্পবাক থাকে না। কিন্তু অমলেন্দু চক্রবর্তীর যে মহৎ গুণটি ছিল, আমার নিজের মধ্যে নেই বলেই সেটা আমি উল্লেখ করছি, যে তার একটা আদর্শ আছে, সে আদর্শ তার অন্তরে গভীরভাবে প্রথিত। তা সত্ত্বেও তিনি একটি বহুমাত্রিক সমাজে স্থিত আছেন। সেই সমাজে ধৈর্য, স্থৈর্য এবং সহনশীলতা যে প্রয়োজন, এবং সেটা স্বাভাবিক আদান প্রদান প্রয়োজন, সেটা ওর আচরণে বিচরণে অত্যন্ত স্পষ্ট হয়ে যেত। কিন্তু এরই মধ্যে আমি ওকে দেখতে পেলে একটু আলাদা করে দুটো কথা বলতে ভালোবাসতাম। সেই কারণে যে একটা সময় ছিল যে যখন বামপন্থী বিরোধিতাই একটা সামাজিক সাহিত্য আদর্শ হয়ে দাঁড়িয়েছিল, যে কারণেই হোক, তখন আমরা সঙ্গে খুঁজতাম যে কাদের সঙ্গে গিয়ে সঙ্গোপনে একটু মনের কথা একটু আলাদা করে বলতে পারি। সেই সঙ্গ সুখ অমলেন্দু চক্রবর্তীর সঙ্গে এই আলাপচারিতায় আমি পেতাম। দেখা হতো খুব কম, কিন্তু যখনই দেখা হতো একটু আলাদা করে ওকে কাছে টেনে নিয়ে দুটো কথা বলতাম। শেষ বোধহয় দেখা হয় যে বুক স্টোরের সুধাংশু ওর ছেলের বিয়ের উপলক্ষে। সেদিনও
ওই বিয়ের ভিড়ে হচ্ছে আলাদা করে ওর সঙ্গে মিনিট 10-15 একটু আড্ডা দিয়েছিলাম। এবং ওর আড্ডা যেটা হয় দ্বিপাক্ষিক আড্ডা, এবং সেটা প্রধানত মতাদর্শ কেন্দ্রীভূত। এবং উনি ওর অনেক গল্পের বই, বিশেষ করে যে উপন্যাস যে ত্রয়ী উনি লিখেছিলেন, সেটা আমাকে খুব যত্ন সহকারে প্রতিবার উপহার দিতেন। তখন পড়েছি। তারপর এখন যা হয় এই বয়সে কয়েকটি চরিত্রের কথা মনে থাকে, আবার মিলিয়ে যায়, মনে পড়ে আবার মিলিয়ে যায়। কিন্তু যে একটা মহৎ প্রয়াস, একটা সময়কে ধরবার এবং সময়ের যে ধারানুক্রম, সেটাকে গেঁথে প্রকাশ করবার যে তার মধ্যে দেখেছিলাম, সেটাও বিস্ময়কর। আরও একটা জিনিস আমার খুব কাছে খুব পছন্দের ছিল, যে আমার পছন্দের মানুষ ওরও পছন্দের ছিল। তার মধ্যে একজনের কথা বলতে পারি, তিনি উদয়ের পথের যিনি নায়ক ছিলেন, তিনি। তাকে আমি সমস্যার আড্ডায় বেশ কয়েকবার দেখেছি। তার সঙ্গে যে একটা সামাজিক দূরত্ব বজায় রেখেও কথা বলতে পেরেছি। সামাজিক দূরত্বটা এসেছে এই কারণে যে বয়সের তফাৎ ছিল, যদিও সমরবাবুর আড্ডায় সে বয়সের ভেদাভেদটা মানুষ বুঝে যেত। উনি কচিত কথা যে আসতেন সে আড্ডায়, কিন্তু যখনই আসতেন আড্ডার চেহারাটা পাল্টে যেত, এবং সেই চেহারা পাল্টাবার কারণগুলি অনিন্দ্যবাবুর ওর ওপর একটা লেখা থেকে খুব স্পষ্ট ফুটে বেরিয়েছিল। সেই লেখাটা আমার এখনো প্রায় আমার মনে ধাক্কা দেয়। ওর উপন্যাসের ধারাবাহিকতা আমাকে বেশ চা করেছিলাম। কি হলো, ধারাবাহিকতা আমাকে বেশি আকর্ষণ করত। একটা গল্পের উপরে দুটো ফিল্ম মৃণাল সেন করেছিলেন, সেই সম্পর্কে আপনার কিছু আপনি দেখেছিলেন? আকালের সন্ধানে এবং একদিন প্রতিদিন। একদিন প্রতিদিন দুটোই অসম্ভব ভালো গল্প আমার কাছে। মানে আকালের সন্ধানে বরঞ্চ আমি বলবো, একদিন প্রতিদিনে কলকাতার তখনকার যে চেহারা ফুটে বেরিয়েছিল, সেটা আকালের সন্ধানেটা এটা আমি পেছন ফিরে দেখা। আর এটা হচ্ছে একেবারে প্রত্যক্ষভাবে আমরা যে মুহূর্তে অবস্থান করছি, সেই মুহূর্তের একটা বর্ণনা এবং আমাদের আত্ম অনুসন্ধান খুব চমৎকার ফুটে বেরিয়েছিল। এখন সেটাই তো মুশকিল হয়, লোকেরা বলবে ওটা মৃণাল সেনের একদিন প্রতিদিন, কেউ বলবে না অমলেন্দু চক্রবর্তী। আকালের সন্ধানে কেউ বলবে না অমলেন্দু চক্রবর্তীর। এটাই তো যেমন এখন মানে পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী হয়ে গেছে। আপনি যে নায়কের কথা বললেন, সেই নায়ক কিন্তু ওই গল্পটা পড়ার জন্য মানে অদ্ভুত পাগল হয়ে গিয়েছিলেন, এবং গল্পটাই ওকে বেশি আকর্ষণ করেছিল। উনি ছবিটা করবেন না স্থির করেছিলেন, শেষ পর্যন্ত ছবিটা করেছিলেন। রাধামোহন বাবু। হ্যাঁ, রাধামোহন বাবু, কারণ সেটা আমি জানি প্রত্যক্ষ, তো কারণ আমার বাড়িতে উনি এসেছিলেন গল্পটার জন্য। বাবার কাছেও গিয়েছিলেন পরে ঠিক উনি তো চিনতেন না। শুধু আপনার বাড়িতে মাঝে মধ্যে আসতেন, মাঝেরহাটের রাস্তা খুব কম দেখা হতো, মানে হয়তো 3 বছরে 4 বছরে একদিন, তার বেশি না। এমনি অমলেন্দু চক্রবর্তীর মতো লেখকদের প্রাসঙ্গিকতা বর্তমান সময়, এই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, এখন সমাজের চেহারাটা তো পাল্টে গেছে,
যে আমরা তো প্রত্যেকেই অপাঙ্ক্ত হয়ে গেছি। এই যে আমার নিজের তো সন্দেহ আর নেই, প্রায় প্রতীতি হয়ে গেছে যে বাংলা ভাষা আর তার 25-30 বছর বোধ উঠে যাবে, হিন্দির একটা অংশ হয়ে যাবে। যেমন রবীন্দ্রনাথ যেমন অসমীয় ভাষা সম্বন্ধিত অসতর্ক উক্তি ছিলেন যে বাংলার একটি উপভাষা, ও বাংলাও হিন্দির একটি উপভাষা হয়ে যাবে। এখনকার ছেলে মেয়েদের ভাষা শুনলে আমার তো সেরকম আশঙ্কা হয়। সুতরাং ওই প্রাসঙ্গিকতা আমাদের কাছে এখনকার যে ছেলে মেয়েরা তারা তো পাশ ফিরে চলে যাবে। এবং আমি তো আনন্দবাজার পত্রিকায় চিঠি দেখেছি, ক্রুদ্ধ চিঠি, বাংলার মতো রাবিশ ভাষা পড়ে কী হবে, বাংলা ধুয়ে জল খাবো আমরা। এবং এটাই যদি ক্রমে ক্রমে মানুষের মধ্যবিত্ত মানুষের মানসিকতায় প্রাধান্য বিস্তার করে, তাহলে নীরব হয়ে যাবো আমরা। বামপন্থীদের এই যে চাটা ঢেলে দিন ভাই, আমার চোখে আমি ঢেলে দিচ্ছি, অবস্থা। না আমি ঢেলে দিচ্ছি, আপনি হ্যাঁ, বামপন্থীদের কাছে অমলেন্দুবাবুর গ্রহণযোগ্যতা এখন কিরকম? বামপন্থীরা যদি লেখাপড়া করেন তাহলে তাদের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, কিন্তু বামপন্থীদের মধ্যেও তো লেখাপড়ার ঐতিহ্যটা চলে যাচ্ছে। এখন কজন আর, এখন তো মডেলটা হচ্ছে ওই আমি যেটাকে বলি ছাত্র কংগ্রেস মডেল, 70-এর দশকের ছাত্র কংগ্রেস মডেল। সেটাই এক বামপন্থী, কয়েক বছর আগে এক বামপন্থী ছাত্র সংগঠন সভায় গেছিলাম, দিব্যি আছে বসিয়ে, হঠাৎ দেখি একেবারে যুব কংগ্রেসের কায়দায় যুগ 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 কি হচ্ছে না, সেই তাদের নেতা এলেন, ছাত্র নেতা এলেন। আপনার সৌভাগ্য যে আপনি একজন ছাত্র নেতাকে দেখেছিলেন। হ্যাঁ? আপনার সৌভাগ্য যে আপনি এরকম একটা সভাতে ছাত্র নেতাকে তারা আবাহন করেছিল। অন্য নেতাদেরও দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি যে মানে মন্ত্রী বা অন্য তারাও এসছেন। হয়তো ওইটা একটা গল্প বলি। গল্পটা হচ্ছে খুব শখেরই বলি। এই বাবরি মসজিদ ভেঙে ফেলার পর যে বামফ্রন্ট থেকে ঘোষণা করা হলো যে একটা প্রতিবাদী মহামিছিল বেরোবে, ময়দান থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত যাওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো গেছি, তা আমি দেখি উৎপল খুব অসুস্থ সে সময়, খুব বেশি দিন তারপর উৎপল বাঁচেনি, বছর ধরে উৎপল গেছে। তা আমরা দাঁড়িয়ে আছি এক জায়গায়, তো দেখি এক উঠতি নেতা সে মঞ্চে ঘোরাফেরা করছে এবং লোকজন জড়ো হচ্ছে। হঠাৎ সে কমরেডস, বন্ধুগণ, আমাদের মহামিছিল একটু বাদেই শুরু হবে, যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন তারা দয়া করে সামনে আসুন, আর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ নয় তারা পেছনে যান। উৎপল তো সাহেব মানুষ, সে শুধু বললো, ও মাই গড, আমি নির্বাক হয়ে গেলাম। সেই উক্তি নেতা এখন একটা মস্ত বড় দলের মস্ত বড় সেক্রেটারিয়েট মেম্বার। প্রতিটি জন্মে গেছে বললেন যে বাংলা ভাষা উপভাষায় পর্যবসিত হবে, মানে বাংলা ভাষা পুনরুজ্জীবন পুনরুত্থানের কোনো সম্ভাবনা দেখতে পান? আমি দেখি আনন্দবাজার কিংবা অন্যান্য পত্রিকার যে সাপ্লিমেন্টগুলো বেরোয়, আমি তো ভাষা কিছু বুঝতে পারি না, এবং যাদের নিয়ে লেখা তাদের ওটা আমাদের সমাজের বাইরে, আমাদের চেনা পরিচিত জগতের বাইরে। না
আনন্দবাজার তো বোধহয় চায় যে বাংলাটা ইংরেজিতে লেখা হোক, জাস্ট যাচ্ছি। কিন্তু মানে শহরে মধ্যবিত্ত মানুষ যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, যারা টিভি ওরিয়েন্টেড, যারা এইভাবে কথা বলছে, তার বাইরে যে বিপুল সংখ্যক বাঙালি আছে তাদের কাছে কিন্তু বাংলা ভাষা এখনো কিন্তু প্রাসঙ্গিক। তারা তো একটা হীনমন্যতায় ভোগেন। এখন তারা ওই একটু একটু যারা সচ্ছল, তাদের আচরণ, ভাষা ব্যবহার করার দিকে তাদের নজর যায়। না, সেটা তো আমরা খুব মানে লক্ষ্য করি যে টেলিভিশন নামক মিডিয়াতে বাংলা ভাষার যে চেহারা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হয়, যে বক্তব্য রাখা, পদক্ষেপ করা ইত্যাদি তো ভীষণ কানে লাগে, কিন্তু এগুলো সয়ে গেছে, এগুলো সবাই মেনেও নিচ্ছে। এটা কিন্তু তার বাইরে যে এত বাঙালি, যেমন যাদের হিসেবপত্র পর্যন্ত বাংলা ভাষার মাধ্যমে রাখা হয়, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী রাখা হয়। গ্রামাঞ্চলেও হিন্দি ছবি ঢুকে গেছে, এবং সেটা এখন যা শুনতে পাই যে বম্বের হিন্দি ছবি নকল থেকে চেন্নাইতে হিন্দি ছবি হতো, সেই চেন্নাইয়ের হিন্দি ছবি নকল করে এখন বাংলায় ওই ওই ধরনের নাচ গান বলা ছবি হচ্ছে। হ্যাঁ, চেন্নাই ছবি এবং নকল এক সেগুলো- সময় হচ্ছিল খুব। সেগুলো গ্রামাঞ্চলে ছড়াচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু বাংলা ছবি চেহারাটা একটু পাল্টেছে। চেন্নাই ছবি নকলের যেটা খুব একটা ধাক্কা এসেছিল, সেটা কিন্তু একটু থেমেছে। এটা দেখি না, বাংলা ভাষা পুনরুত্থানের কি কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না? আমার জীবন দশায় তো হবে না, কি আর করা। আমি আজকে ৮৮ বয়সে পড়লাম, সুতরাং আমার কিছু। তাদের কি এই খিচুড়ি ভাষাটাই আয়ত্ত করতে হবে? আমাদের চেনা পরিচিত বাংলা ভাষার সেটা মাধ্যমে আর হচ্ছে পরিচিত নিজেদের বিশ্বাসে কতটা গভীরতা আছে তার উপর। এবং আমি চিরকাল লড়াই করে যাব, আমাকে কেটে ফেললেও আমি অন্যগুলো ভাষা ব্যবহার করতে পারবো না। অমলেন্দুবাবু তো যখন মানে লেখার তার যে স্রোত ছিল, সেই সময় বাংলা ভাষার ওপরে এই যে আগ্রাসন সেটা পুরোপুরি ছিল। ছিল। তৎসত্ত্বেও এখানেও কিন্তু আমি বলবো যে সব অপরাধ কিন্তু আমি অন্যদের উপর চাপিয়ে দেবো না, বামপন্থীদের খানিকটা দায়িত্ব আছে। কারণ যখন সমরেশ বসু একটু প্রচলিত ভাষার বাইরে গিয়ে একটু ইতর ভাষা, আমি ইতরটা খারাপ অর্থে বলছিলাম, ভিন্ন ইতর ভাষা ব্যবহার করতে শুরু করলেন, তখন বামপন্থীরা এই ব্যবহার মানে সবচেয়ে বেশি বাহবা দিয়েছিল। কিন্তু যেটা সমরেশ বসুর চরিত্র দক্ষতায় সামলাতে পারছেন, সেটা অন্য অনেক যারা অতটা প্রতিভাবান নয় তাদের পক্ষে করা সম্ভব নয়। এবং সেখান থেকে কিন্তু একটা প্রবণতা শুরু হয়েছিল। না, বাংলা ভাষা নিয়ে তো পরীক্ষা নিরীক্ষা তো অনেক দিন থেকে অনেক রকম ভাবে হচ্ছে। কমল কুমার মজুমদার একটা পরীক্ষা করেছিলেন, কিন্তু আমার যেমন কমলদার পরীক্ষা করেছেন, আর কমলদা কি করতে চাইছেন, বিংশ শতাব্দীর মাঝামাঝি উনি সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর ভাষা ব্যবহারটাকে চালু করতে চেয়েছিলেন। এটা চমক হিসেবে ঠিক আছে, আড্ডায় চলতে পারে, কিন্তু এটা তো সকলের কাছে গ্রহণীয় নয়। এই জিনিসটা এটা খালাসি টোলার আড্ডায় ঠিক আছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন চর্চায় ওই ভাষার কোনো মূল্যহীন। আমি কোনো তাকে খুব পছন্দ করতাম, তা সত্ত্বেও বলছি, এটা আমি ওর মুখের উপরে বলেছি। হ্যাঁ, আপনি যাদের সঙ্গে এতদিন ঘর করেছেন, বুদ্ধদেব বসুরা একটা নিজস্ব গদ্য শৈলী তৈরি করেছিলেন,
সমরেশ বসুকে আপনি ইতর ভাষা যে জায়গায় বলছেন, ওই চরিত্র তৈরি নির্মাণের জন্য কিন্তু ওই ভাষাটা বোধহয় খুব জরুরি ছিল। কিন্তু সমরেশ বসু তারপরে আবার পুরো অন্য ভাষাতেও লিখতে পারতেন, সেটা অনায়াস দক্ষতায় আপনি সেটা বলে বলছেন। এটা হচ্ছে যে ওই কথায় দাড়ি টানবো, সেই দাড়ি টানার ব্যাপারটা প্রত্যেকের থাকে না, এবং যেটা হয় যে তখনই হয় যে অমুকে লিখেছে যখন আমি কেন লিখবো না, এই ব্যাপারটা এসে যায়। মানে অমলেন্দু আর বুদ্ধদেব বসুরা বাজার ধরবার জন্য সমরেশ বসুকে দখল করেছিলেন, কিন্তু সেই বাজার তো ওরা পান না, কারণ সমরেশ যে 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 বিশেষ সমাজের জন্য যে বিশেষ ভাষা ব্যবহার, সেটা বুদ্ধদেব বসুর আয়ত্তের বাইরে ছিল। হ্যাঁ সেটা হ্যাঁ সেটা ঠিকই, নিশ্চয়ই সমরেশ বসুর সঙ্গে বুদ্ধদেব বসুদের সময়গত এবং চিন্তাগত পার্থক্য ছিল অনেকটা, দেখার চোখও আলাদা ছিল। কিন্তু আপনি তো একটা কথা বললেন যে আমি তর্ক হয়ে যাবে, আমি তর্ক করতে চাইছি না, মানে সমরেশ বসুকে কিন্তু বামপন্থীরা কি খুব সমরেশ বসুর তত্ত্বাবধায়ক ভাষা অর্থাৎ দিবর প্রজাপতি ইত্যাদি নিয়ে যে গোলমাল হয়েছিল, সেই ভাষা কি সমরেশ বা তারও আগে উত্তরঙ্গ নিয়ে যে গোলমাল হয়েছিল, উত্তরঙ্গের কথা বলছেন, উত্তরঙ্গ কিন্তু উত্তরঙ্গের ভাষা একটু সতর্ক হওয়া, হ্যাঁ তখন কিন্তু চিন্মোহন সেনাবেশ ইত্যাদি সেটাকে খুব সমালোচনাই করেছিলেন। সেইটা আর কি, যে একটু তখন সতর্ক হওয়া আরো বেশি উচিত ছিল। কিন্তু বামপন্থীদের মধ্যেও তো ধরুন সুস্থ সংস্কৃতি চর্চার একটা ধারা তো ছিলই, সে ধারা তো এখনো আছে। এখন আমার যা মনে হয় যে যে একটা মানে খাদ্যের কিনারে গিয়ে আমরা পৌঁছেছি, সমগ্র বামপন্থী চেতনা আদর্শ আন্দোলন, এখন আমাদের যে এই যে নিজেদের মধ্যে যে পাদটিকা নিয়ে যে ঝগড়াঝাটি, এটাকে বন্ধ করে এখন সামগ্রিক কিছু চিন্তার দিকে নজর দেওয়া দরকার। কী করে নিজেদের টিকিয়ে রাখা যায়, বাঁচিয়ে রাখা যায়, এখন লড়াইটা এখন চালু রাখা যায়, সেটাই সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ অমলেন্দুদা তো মানে প্রচলিত বামপন্থা এবং ইত্যাদি সম্পর্কে ওর মোহ একেবারে ছিল না, হ্যাঁ খুব ক্রিটিক্যাল ছিলেন, ভীষণভাবে ক্রিটিক্যাল। ওর সম্বন্ধে আমি কিছু বলছি না, কিন্তু অমলেন্দুদা শেষ পর্যন্ত একটা আস্থারও জায়গা ছিল। এই আস্থা এবং ক্রিটিসিজম এই দুটোকে আপনার ক্ষেত্রেও তাই, আপনি মেলান কি করে? আমি একটা জায়গার পরে আমি যেতে পারি না, অমলেন্দু উনিও যাননি। অমলেন্দু অনেকটা পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু অমলেন্দুদার একটা খুব বড় আস্থার জায়গা ছিল। ওই কেন লিখি বলে একটা প্রবন্ধ অমলেন্দুদা লিখেছিলেন, তাতে ওর মনোবেদনার, যাতে আপনিও লিখেছিলেন, তো ওর মনোবেদনা তীব্র ছিল, আবার একটা কোথাও আশাবাদ ছিল, যেটা নিয়ে একটা অমলেন্দুদাকে বুঝতে পারা খুব সুবিধা হয়। আমার শেষ পর্যন্ত একটা নিরিখ ছিল যে আমি এমন ভাষা লিখব যেটা পড়ে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্যথিত হবেন না। আচ্ছা, তো শুনে যে সমরেশ বসুর ভাষা আপনি একেবারে শেষের দিকে হীরেন মুখার্জি ভীষণ সমরেশ বসু পড়ছিলেন, এবং সমরেশ বসুকে উনি একটা চিঠি লিখেছিলেন যে ওদের উনি বলেছিলেন যে তোমার লেখা পড়ে আমার কোথাও কোনো আপত্তি হয়নি, আসলে নানা কাজের জন্যই আমার তোমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এবং সমরেশ বসু পুনর্যাত্রা বলে ওর প্রায় শেষের দিকের একটা উপন্যাস হীরেনবাবুকে উৎসর্গ করেছিল। ওদের পারস্পরিক সম্পর্ক, মানে সমরেশ বসুর সাহিত্য বিষয়ে হীরেনবাবুর কিন্তু কোনো আপত্তি তৈরি হয়নি। আমি তো বললাম আমার কথা আমি বললাম। ঠিক আছে, অমলেন্দু বাবু এইটা খুব যত্নের সঙ্গেই এটা মেনে চলতেন যে তার লেখায় যে সমালোচনা
সেই সমালোচনা যেন অন্দরমহলের সমালোচনা হয়, ওই সমালোচনা হ্যাঁ বাইরে গিয়ে আমার সঙ্গে অনেক কথাও হয়েছে, কোনো উগ্রতা ছিল না, উষ্ণতা ছিল না। মানে ওর সমালোচনা উনি আমাকে যে কথাটা বলেছিলেন আর কি শেষের দিকে, যে এটা হচ্ছে যে ছেলে একটু বেচাল দেখে বাবা ডেকে যেভাবে সতর্ক করে দেয় সেই রকম আর কি, কিন্তু পাড়ার লোক এলে বলে ওটা ছেড়ে দিন, ওটা আমরা বুঝে নেব। মোটামুটি এইরকম একটা ওর মানসিকতা দেখেছি। ওর লেখা তো এরমই ছিল। উনি যেভাবে কতগুলো কি বলবো রিপ্রেজেন্টেটিভ চরিত্র দেখে তাদের সঙ্গে একটা ডায়লগ করে বোঝানোর চেষ্টা করতেন। আর আমার এমনি আপনার কাছে একটা কৌতূহল ছিল, সেটা হচ্ছে যে অমলেন্দুবাবুর সঙ্গে আমার যতবার কথা হয়েছে এই পার্টি বিভাজন নিয়ে ওর একটা মানে সত্যি একটা তীব্র যন্ত্রণা ছিল, এটা বহু লেখাতেই ফুটে বেরিয়েছে। তো এবং তৎসত্ত্বেও ওর ওই বিভাজিত পার্টির বিভিন্ন ধরনের মানুষজনের সঙ্গে ওর কিন্তু সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। যে ভালো ছিল এই ব্যাপারে যদি আপনার কিছু আলোকপাত করার থাকে আর কি আপনার সঙ্গে যদি আমি তো গোড়াতে এই কথাটা বলেছিলাম যে আমার যে সহিষ্ণুতা ছিল না ওর মধ্যে তো আমি দেখেছি যে শ্রদ্ধা করা। আমার সঙ্গে মতে মিলছে না, তা সত্ত্বেও আমি শ্রদ্ধার সঙ্গে আপনার কথা শুনছি। সেটা আমার সেই ধৈর্য ছিল না একটা বয়সে, এখন হয়তো সেই ধৈর্যটা খানিকটা এসেছে, কিন্তু এখন তার সময় নেই। একটা শুধু বলি, আমি জানি না আপনার উপর চাপ দিচ্ছি কি না, আসলে আপনি তো এত বাংলার ভাষার সব লেখকের লেখাই পড়েছেন এবং অনেকের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর, সেটা বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত থেকে বিষ্ণুদেব থেকে শুরু করে সকলের সঙ্গে, এবং সকলেরই নিজের নিজের বলার কথা ইত্যাদি আছে। সেক্ষেত্রে অমলেন্দু দাস ওদের তুলনায় একটু বয়সে অনেকটাই ছোট। অমলেন্দু দাস যখন লিখতে শুরু করেছেন তখন আপনাদের একবারে পূর্ণ যৌবন। তা অমলেন্দুদার লেখা তো মানে অমলেন্দুদার সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের আগেও নিশ্চয়ই আপনি অমলেন্দুদার লেখা পড়ছেন, নতুন সাহিত্য ইত্যাদি যেহেতু আপনাদের খুব কাছের কাগজ। তা তখনকার কিছু যদি ঘটনা বা কোনো লেখার কথা যদি আপনি আলাদা করে হঠাৎ মনে পড়ে সেরকম যদি বলেন। মানে এই বিখ্যাত মানুষ এবং অমলেন্দুবাবু এবং আমি এই তিনজনকে জড়িয়ে কোনো ঘটনার কথাই মনে আনতে পারি না। না, ওর লেখার কথা তখন যখন আপনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই কিন্তু ওর লেখা বেরোচ্ছে কাগজপত্রে, হ্যাঁ, তখনকার যদি কোনো লেখার কথা আপনার খুব স্ট্রাইকিং লাগে এরকম। এখন ধরুন মানে স্মৃতিশক্তির যে অবস্থা, 10 বছর আগে যদি প্রশ্নটা করতেন তাদের জবাব দিতে পারতাম, এখনো পারছি না। আপনার এমনিতে মনে পড়ে না কখন অমলেন্দু চক্রবর্তীর সঙ্গে আপনার প্রথম কিভাবে আলাপ হয় বা লেখার মাধ্যমে? মনে পড়ে, এটা উনি আগের দিনে বলছিলেন, হয়তো 60-এর দশকের গোড়ার দিকে হবে। মানে অমলেন্দুদা তো বিষ্ণুবাবুর বাড়ির আড্ডায় যেতেন না, বুদ্ধদেব বসুর বাড়ির আড্ডাতেও যেতেন না, মানে ওর তো একটা নিজস্ব স্বতন্ত্র জগৎ ছিল। হ্যাঁ, ওর নিজে, ওকে আমি বড় আড্ডায় কখনো দেখিনি। সুধীনবাবুর আড্ডায় যাওয়ার তো প্রশ্নই নেই। আর বা বস্তুত হয়তো অমলেন্দু দাস বুদ্ধদেব বসুদের সম্পর্কে একটু কোথাও খটকাও ছিল, যেটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে অমলেন্দুদাকে অনেক সময় মানে যাকে লেখ পুল করা বলে সেটা বলেছি। উনি আমাকে একবার বলেছিলেন যে সাদা বানান ছাড়া আমি আর বুদ্ধদেব বসুর কাছ থেকে কিছুই পাই না। ধরুন বুদ্ধদেব বসু সম্পর্কে আমার বরাবরই একটা চিন্তায় একটা দ্বৈত রূপ আছে। আমি ওর সাহিত্য সাধনাকে অসম্ভব সম্মান করতাম এবং উনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি একটা সময় জানি স্ত্রীর সিনেমা গল্পর সিনেমায় গল্প বিক্রি করে যে টাকা হতো সেই টাকায় তার সংসার চলেছে। ওর স্ত্রীর বইয়ের বিক্রি আছে, বুদ্ধদেব বসুর বইয়ের বিক্রি নেই, কিন্তু তার ভেতর দিয়ে লড়াই করেছেন।
সৃজনশীল। এবং ওর প্রথম দিকে ওর লেখায় যে এক ধরনের সাহস, ওর একা নয়, মানে হয়তো সম্মিলিত একটা যৌথ সাহস, সেই সাহসটা আর কিছুটা স্বাদ আমরা শৈশবে পেয়েছি। শৈশবে যখন সাহিত্যের সঙ্গে পরিচয় হতে শুরু করল তখন, সুতরাং একটা অভিভূত শ্রদ্ধার ভাব ও সম্পর্কে আমার বরাবরই ছিল। এবং তখন কাঁচা বয়সে ওর ভাষার অলংকার বাহুল্য হয়তো খানিকটা মুগ্ধ করেছিল, কিন্তু যতই পরিণতির দিকে গিয়েছি ততই সেই ঘোরটা কেটে গেছে। কিন্তু উনি যেমন আমাকে প্রভাবিত করেছেন, আমার মুশকিলও হয়েছে তাই, যে ওর প্রভাব থেকে মুক্ত হতেও আমার অনেক চেষ্টা করতে হয়েছে। এবং আমি যদি কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে না আসতাম এবং গণশক্তি দেশহিতের জন্যে লিখতে শুরু না করতাম, তাহলে হয়তো আমার ভাষা এখনো পঙ্গু হয়ে থাকতো। আমাকে আমার ঘনিষ্ঠ বন্ধু সত্যব্রত সেন একটা কথা বলতেন যে, মশাই মনে রাখবেন, এটা আপনার পণ্ডিত বন্ধুদের জন্য লিখছেন না, আপনি যা লিখছেন তা পড়বেন স্কুল মাস্টার কিংবা কারখানার মজুর, সে শব্দ একটু একটু কিংবা এবিসিডি পড়তে শিখেছে, কিন্তু কলেজের উঠতি মাস্টার মশাইরা। সুতরাং স্পষ্ট কথায় স্পষ্ট ভাষায় লিখবেন যাতে সঙ্গে সঙ্গে বুঝতে পারেন। এবং সেই শিক্ষাটা কমিউনিস্ট পার্টি আমাকে দিয়েছে, ভাষাটাকে সরল করে দেওয়ার জন্য। এবং সুতরাং আমি বুদ্ধদেব বসুকে আমি শ্রদ্ধা করি, কিন্তু বুদ্ধদেব বসুর প্রভাব থেকে মুক্ত হতে কমিউনিস্ট পার্টি আমাকে যতটা সাহায্য করেছে তার জন্য আমি সমান কৃতজ্ঞতা পোষণ করি।